তুমিও কিছু কম যাও না জানো, খুব তো আশকারা দিচ্ছিলে তিন্নিকে। আমি না সত্যি কখনো ভাবিনি জানো এইভাবে ব্রত পালন করে ঝাঁটা পেটা করে সতীনকে বাড়ি থেকে তাড়াতে হবে। আরে বাবা, সমানে বলে চলেছি তিন্নি তোমার সতীন নয়, সেটা বুঝতে পারছো না? আর কত লজ্জায় ফেলবে সবার সামনে আমাকে। নিজে তো ওদিকে দিব্য ওই কলেজের সিনিয়র, তার বাইকে চড়ে বেড়ানো হচ্ছে, সে বেলায় কিছু না। এই একটা কাজ করো তো, ওই নিবারণ জ্যাঠার কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো আমি কি ব্রত করব সেটা গিয়ে জানো। চায়ে ফুটা নিশ্চয়ই হয়ে চলেছে এখনো। এক মিনিট সৃজন, এই সন্দীপনের বিষয়টা না আমি শেষবারের মতন তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে কিন্তু এই জঘন্য বিষয়টা নিয়ে আমি তোমার সাথে আর একটাও কথা বলবো না। সন্দীপন আমার আগে কলেজে সিনিয়র ছিল, এখনো আমার সহকর্মী, আর সহকর্মীর সঙ্গে কাজে বেরোনোটা আমার কিন্তু প্রয়োজনের মধ্যে পড়ে। আর সেরকমই যদি কখনো কোনো বিপদে আটকে পড়ি, তখন সহকর্মী সাহায্যের হাতটা বাড়ায়, সেটা বাড়িতে পৌঁছে দেওয়া হোক বা চায় ফু দিয়ে দেওয়া হোক। আর একটা কথা, আমি বা সন্দীপন আমরা কেউই কিন্তু ভাবিনি যে আমাদের বিয়ে হবে। তুমি আর তিন্নি কিন্তু সে কথা ভেবেছো। মানেটা বুঝতে পারছো না? আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। তুমি তো সেদিনকে চিৎকার করে আমাকে বললে যে তুমি নাকি তিন্নিকে বিয়ে করলে সুখী হতে, ভালো থাকতে। এমনকি তুমি যদি আগে জানতে পারতে তোমাদের বিয়ের কথা হয়েছে, তাহলে নাকি তুমি ওকেই বিয়ে করতে। বলনি আমাকে কথা? আর তিন্নির কথা তো বাদই দাও, সে তো সর্বক্ষণ ভেবে চলেছে যে তার সঙ্গে তার সৃজন তার বিয়ের সম্বন্ধ করা হয়েছিল। তবে সৃজন, আমি কিন্তু তোমার একমাত্র বউ হয়ে থাকবো বলে এই ব্রতটা করেছি। তাহলে বা তুমি বলো, সন্দীপনকে আর তিন্নিকে কি আমরা এক ক্যাটাগরিতে ফেলতে পারি? আমাকে একটু বুঝিয়ে বলো তুমি সেটা। কি বোঝাবো? দেখো, আমি কথায় কথায় ওই তোমার মতো উকিলের মতো সওয়াল জবাব করতে জানি না। যেভাবে ওই ছেলেটার বাইকে চড়া হচ্ছে, যেভাবে ওই ছেলেটা চায়ে ফু দিয়ে দেয়, এসব দেখে তো অদ্ভুত লাগবেই, সেটাই তো স্বাভাবিক। কি মুশকিল, মানে সহকর্মীরা কি বন্ধুর মতো মিশতে পারে না? ছাড়ো তো, বন্ধু ছেলে মেয়ে আবার বন্ধুর মতো মেলামেশা করতে পারে নাকি? যাকে এই নিয়ে আর আজ কথা বাড়াবো না। তবে কি জানো তো, তুমি যে আমার বউ হয়ে থাকতে চাও আর তার জন্য এই ব্রতটা করলে, ব্যাপারটা কিন্তু আমার মন্দ লাগেনি। তাই শুধু শুধু এই নিয়ে আর ঝগড়া করতে ইচ্ছে করছে না। হ্যাঁ, সেই তো আমার যেন খুব ভালো লাগছে এইভাবে সৃজন দত্তের সঙ্গে কোমর বেঁধে ঝগড়াটা করতে। তো করো না ঝগড়া, আমি তো সেটাই চাইছি। ঝগড়াঝাটি কে করতে চায় বলো? দেখো, যা হওয়ার তো সেটা হয়েই গেছে, তাই না? শুকু দাদা, আর কতক্ষণ আটকাবো এইভাবে? আর যে পারছি না আটকাতে ওকে। কি গো? হ্যাঁ, কমছে না, কমছে না তো। হ্যাঁ, কমবে কমবে, এই তো আমি মাথাটা টিপে দিচ্ছি, নিশ্চয়ই কমবে। শোনো না, বলছি আর একটা মাথা ব্যথার ওষুধ খাইয়ে দেবো? হ্যাঁ, না গো, মনে হয় না গো, মনে হয় না যে আজ রাত্রি আর মাথা ব্যথাটা ছাড়বে। সেই সন্ধ্যা থেকে হচ্ছে না, ওষুধ তো খেলাম। তুমি আর কতক্ষণ রাত জাগবে বলো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তুমিও তো টায়ার্ড হয়ে গেছো না। সারা রাত সারবে না বলছো? না গো, তুমি শুয়েই পড়ো, বুঝলে? না, মুডটা ঠিক রাখতে হবে পর্ণার। এই পড়না, অন্য কাউকে জিজ্ঞেস করলে হয় না? কিন্তু এখানে আর কাকে জিজ্ঞাসা করবো বলতো রুচি? তাহলে এবার কি হবে? ওই ঠাকুর মশাই তো মাতঙ্গী মায়ের কোনো খোঁজই দিতে পারলো না। কিন্তু ওই সাধিকার খোঁজ না পেলে সমস্যা থেকে উদ্ধার পাবে কি করে? সেটাই তো ভাবছি, মাতঙ্গী মায়ের খোঁজ কে দিতে পারে আমাদেরকে? আচ্ছা পর্ণা, সেদিন তোর সাথে তোর শাশুড়ি মা ছিল না? হ্যাঁ, এই রুচি, এটা তো তুই একদম ঠিক বলেছিস।
তাহলে বরং একটা কাজ করি বুঝলি, বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে একবার জিজ্ঞাসা করি যে মাতঙ্গী মায়ের খোঁজ ওনার কাছে আছে কিনা। না হলে তো আবার আমাকে বানিয়ে বানিয়ে চারটে মিথ্যে কথা বলতে হবে সৃজনকে, চারটে অজুহাত দিতে হবে। এই রোজ রোজ মিথ্যে বলতে আমার আর ভালো লাগছে না, জানিস তো। আমার কপালে না হলে আজকে অনেক অনেক দুঃখ রয়েছে। যেভাবেই হোক মাতঙ্গী মাকে খুঁজে বার করতেই হবে। মেজু কাকি বলছি, এই মেয়ে আবার মাতঙ্গী মাকে নিয়ে বললো কেন? হ্যাঁ মৌমিতা কি বলে গেল গো পর্ণা? আমার বাবুর কোনো সংযম নেই। আমার বাবু তো এত নির্লজ্জ বেহায়া ছিল না গো। ও তো কোনোদিন মেয়েদের দিকে চোখ তুলেও তাকায়নি। এই বউটা এসে আমার বাবুটাকে একবারে নষ্ট করে দিচ্ছে মৌমিতা। মানে এমন একটা নির্লজ্জ বেহায়া গায়ে পড়া মেয়ে মা নিয়ে এলেন যে বাবুটা স্বভাব চরিত্র বলে আর কিছু থাকছেই না, সব নষ্ট হয়ে যাচ্ছে। মেজু কাকি বলছি, থাক না থাক, আমরা না হয় এখন সৃজনের চরিত্র নিয়ে নাই বা আলোচনা করলাম। থাক থাক থাক। আসল সমস্যাটা তো মেজু কাকি বুঝবে না। সৃজনের এই বউ পছন্দ হয়ে গেছে। বলছি শোনো না মেজো কাকি, তুমি না এখন এইসব নিয়ে আর ভেবো না। সামনে তো দোল আসছে না, শুধু মাথায় রাখতে হবে দোলের পর যেভাবেই হোক পর্ণাকে এ বাড়ি থেকে বিদায় করতে হবে। ঠিক আছে? এমন একটা মতলব করতে হবে। কি হলো? হ্যাঁ বলছি খাবারটা নিয়ে এসেছো? আমি কিন্তু বর্ষাকে বলেছিলাম তোমায় বলতে। হ্যাঁ রে বাবা, খাবারটা তো নিয়ে এলাম, কিন্তু তুমি তো রোজ খাবার ঘরেই খাও, আজ হঠাৎ শোবার ঘরে কেন? আরে বাবা, চট করে খেয়ে নিয়ে দুজনে লুডো খেলতে বসে যাবো। মানে রোজ রোজ লুডো কেন খেলবো? সে কি, তুমি তো কাল বললে লুডো খেলতে হয়। হ্যাঁ বলেছি, কিন্তু রোজ রোজ খেলতে হয় নাকি? আচ্ছা ওসব কথা ছাড়ো না, বলছি খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু আমি একা খাবো না, তুমিও খাবে। বসো এখানে, বসো বসো। না না, আমি এখন খাবো না, আমি মা জেঠি সবার সাথে খাবো। কৃষ্ণা কি করছিস? বাবু, কৃষ্ণা বাবু রে, বাবু কিসের আওয়াজ হলো? এই বাবু ঠিক আছিস? দরজা খোল। কি করছো? কি ওরা কি বাচ্চা নাকি? এই তুমি চুপ করো তো, এত জোরে একটা শব্দ হলো, কিছু একটা ভাঙার। বাবু কি হলো রে বাবা? বাবু 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 শোন, আমার কথাটা শোন, তুই দরজাটা খোল। আরে ওঠো ওঠো। আরে তুলো না আমাকে। আমি একবার নিজে চোখে দেখতে চাই যে তুই ঠিক আছিস বাবা। আরে ধরো না। একটু দরজা খোল। ওঠো ওঠো, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি যাও, শুতে যাও। এই মরেছে, এক্ষুনি তো সারা বাড়ির লোকজন একেবারে ছুটে আসবে। বাবু কি হলোটা কি? পড় না। বাবু ঠিক আছে তো? বাবু কিন্তু দুদিন আগেই পড়ে গেছে, ওর কিন্তু মাথা ফেটে গিয়েছিল। আমাকে তোমরা বলো সব ঠিক আছে। বর্ষা তুই মাকে এখান থেকে নিয়ে যা, বলছি এখান থেকে নিয়ে যা। মা, ও মা তুমি চলো না, কিচ্ছু হয়নি। কিছু হয়নি কি রে? একটা বিশাল জোরে আওয়াজ হয়েছে, বাবু দরজা খুলছে না, নিশ্চয়ই ওর কিছু একটা হয়েছে। আমি অস্থির হবো বলে দরজা খুলছে না। এই বাবু, হে সৃজন, কি করবো এখন? বলছি এই খাটটা ভেঙে পড়লো কি করে বলো তো? আশ্চর্য ব্যাপার। উফ কি জোরে। বাবু তুই দরজাটা খোল, আমি কাঁদবো না, আমি অস্থির হব না। লক্ষ্মী বাবা আমার, তুই দরজাটা খোল। আমি একবার শুধু দেখতে চাই তুই ঠিক আছিস। তুই একবার বাইরে বেরিয়ে আয় বাবু। কৃষ্ণা এই সৃজন, যাও যাও গিয়ে দরজাটা খোলো, মা কিন্তু ভীষণ আপসেট হয়ে আছেন।
কি করে হলো? মানেটা কি? এরা কি রাতে ঘুমোতে দেবে না নাকি? বাড়িতে কি ধাস্তামো শুরু হয়েছে কে জানে? খাটটা ভেঙে গেছে। মেজ, তোকে আমি আগেই বলেছিলাম কন্যার বাবা হচ্ছে একটা চিটিংবাজ। ফিশ ফ্রাইতে ফুল মাছ দিয়েছিল, এখন ওই পচা কাঠের খাট দিয়েছে। কি বলছো কি তুমি? ঘরে চলো, ঘরে চলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব মন্তব্য কেন করছো তুমি? মানেটা কি বড় বউ? হ্যাঁ, যৌতুকে পচা কাঠের খাট দেবে সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না? এর থেকে তো না দেয়া ভালো ছিল। কেডা ভুল বলেছি? আমি তো ব্রত পালনের জন্য খাটের স্ক্রুটা আলগা করে রেখেছিলাম, আর দোষটা গিয়ে পড়লো আমার বাবার ঘাড়ে। এটা তো হতে দেওয়া যায় না যোগ্য দাদা। ওদিকে শাশুড়ি মা ভাবছেন যে আমি নাকি ব্রত ভেঙেছি। যোগ্য দাদা, আর কত? তুমি যখন এসেই করেছো যোগ দাও। আচ্ছা আচ্ছা হয়েছে, আগে আমাকে বলো তো তোমাদের পাড়ার দোল হয় কেমন ভাবে? আমাদের দোলে মারাত্মক কাণ্ড হয়। হ্যাঁ বৌদি, ওই পচা ডিম, পচা টমেটো, ব্যাটারির কালি সব থাকে বুঝলে। তারপরে ওই দরকার টরকার পড়লে অন্যান্য জিনিস গোলা টোলাও হয় আর কি। আর গোটা 4-5 মায়ের ছেলে পুকুরে ঝাঁপ দিয়ে শেষ হয়ে যায়। বাবা গো, কি ভয়ঙ্কর! তো ভয়ঙ্করের কি আছে? এই বিষয়টাকে আপনারা এতটা স্বাভাবিকভাবে নিচ্ছেন? আরে বাবা, তোমার তো আমাদের সব ব্যাপারই অস্বাভাবিক লাগে, এতে নতুন আর কি আছে? জেঠু, পর্ণা তো এই ব্যাপার স্যাপারগুলোকে ভয়ঙ্কর বলবেই। ওর ব্যাপার স্যাপার মানেই তো সূক্ষ্ম সূক্ষ্ম। কাকা, এবারে দোল তো জমে ক্ষীর, রং তো শেষই হবে না। এই বাজে বকো না তো, চুপ করো। বলছি বছর বছর এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটছে, তাতে কারোর কোনো তাপ উত্তাপ নেই? আরে বাবা, খেলো পড়লো স্যাট, এটাই তাপ উত্তাপ, এতে আবার কি আছে? তাই এসব দোল উৎসবে না তুমি এইসব জ্ঞানের কথা আমাদের মাথায় ঢুকিও না। যোগ্য দাদা, এবারে দোল উৎসবে যেন কোনো অঘটন না ঘটে পাড়ায়। জামা কাপড় সারা বছর ধরে এই দিনটার জন্যই তো সব জমিয়ে রাখা হয়, তাই না? নাও বের করে এনে দিলাম, নাও। এটা কি যোগ্য দাদা, এভাবে তো দোল উৎসব হয় না। মানিকদা, বলছি এবছর একটু অন্য রকমের দোল হলে হতো না, মানে আবির দিয়ে? দেখেছো তো, দেখো সারা বছর মহারানীর নাচন কদনের শেষ নেই। যেই আমাদের নাচার দিন আমরা একটু আনন্দ করব, অমনি উনি নেতিয়ে গেলেন। না গো পর্ণা, ওই তো একটাই দিন না, আমরা বিধিনিষেধ ভেঙে সব আনন্দ করি, হইচই করি। না না, ওই সব দোল খেলা হবে না। না মানে ওই আবির লাগিয়ে নাচ গান করে, মিষ্টি খেয়ে, তারপরে গালে মাথায় পায়ে আবির দিয়ে। সাংস্কৃতিক দল, বাহ বাহ, যত ধাস্টামো। শোনো, আমাদের এখানে দোল মানে হচ্ছে লাড়ে লাপ্পা, বুঝতে পেরেছো?
সৃজন হ্যাঁ। তোর বউকে বুঝিয়ে দে হ্যাঁ। মানেটা কি। চলো চলো এদিকে চলো কি হলো? আরে চলো না কোথায় একটা ধাক্কা খাবো তো। দেখেছো সাইডে টানতে টানতে জায়গা পর্যন্ত নেই। এ বাবা তোমাকে আর কত বোঝাবো বলো তো, কত বোঝাবো? এখানে অনেকে আছে পর্ণা, লোক হাসানোর মতো কাজ করো না প্লিজ। মহারানী যে বিদ্যাপতি সব জায়গায় জাহির করতে হবে না। যা বলেছো। দোলটা অন্তত দোলের মতো করে খেলতে দাও। তোমার এই সূক্ষ্ম বাণীগুলো আমি শুনে নেবো, আমাকে শুনিও, ঠিক আছে? মানিকদা, না বলছি যে তুমি যেটা করতে চাইছো না সেটা তুমি একা করতে পারবে না, তুমি বরং ঠাম্মিকে ডাকো। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, আমি ডেকে আনছি। হ্যাঁ? এই এই অপু দাঁড়িয়ে না থেকে রংগুলো মোবিলগুলো সব ঢোকা 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 ক্লাবে ঢোকা। এই তোমরা হাত লাগাও না। ঠাম্মা! এইটা বসছি। বসো বসো বসো। তুমি কি এই দোলের আয়োজন দেখতে এসেছিলে? হ্যাঁ, আসতে তো হবেই, দোল বলে কথা। তা কি আয়োজন হলো দেখি? তা বেশ, তো এইগুলো তো প্রতিবারই হয় এখানে। তা পর্ণা বলছিল যদি এবারে একটু অন্যরকম ভাবে দোল হয়। দেখেছো তো মেজো কাকি, ঠিক সময় ঠাম্মিকে এনে হাজির করেছে। মৌমিতা কিছু বলবে? না না ঠাম্মি, কিছুই না, কিন্তু আমাদের এখানে তো এভাবেই দোলটা খেলা। জানি তো, এভাবেই খেলা হয়, কিন্তু এবারে একটু নতুন রকম হলে ক্ষতি কি? পর্ণা একটু অন্যভাবে দোল খেলতে চায়, তোমরা সবাই কেন রাজি হচ্ছ না বলো তো? কিরকম হবে ওই দোল? শোনো, এবছর দোলে পুরনো জামা কাপড় পরে হবে না, ওগুলো পাল্টে সাদা জামা কাপড় পরা হোক। হ্যাঁ হয়ে গেল, পরদিন সব জামা কাপড় ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে তো। আরে কি চলো, বলো? চলো, চলো। আবার সাইডে নিয়ে যাচ্ছ তো, এরপরে জায়গা না পেলে আমাকে আর বলবে না। তাছাড়া আর কি করব? দেখো আমি যা বলছি মন দিয়ে শোনো, চুপ থাকো, চুপ। সব কিছুতে পরিবর্তন আনতে যেও না পড়না। আরে এটা এটা অনেক দিনের অভ্যেস আমাদের, হুট করে ওভাবে বদলানো যায় না। আর তুমি যে এইভাবে সাদা জামা কাপড়ের কথা বলছো, এই সাদা জামা কাপড় কে দেবে বাড়ির লোককে? আমি দেব। হ্যাঁ, দোলটা জমবে। আরে বাবা, এক বছর খেলে দেখোই না কতটা মজা হয়। শোনো, কাল সকাল সকাল ঠাম্মির পায়ে আবির দিয়েই প্রভাত ফেরি শুরু হবে। কে রে, কে এটা? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। অয়ন কিছু একটা কর, ও তো মাতঙ্গি মা সেজেছিল, সেটা সবাই বুঝতে পেরে যাবে এমন করছে। আমার সাংবাদিক বৌমা। তোমার কোনো সেন্স নেই? আরে বাবা, আমার সামনে তুমি বুঝতে পারছো ধরা পড়ে গেছে। আরে বাবা, বাবার প্রসাদ খেয়ে দিন, একটা মাতাজি ফিল আসছে। চলো নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। বাবু, আয় বাবু, আরে তুই কি শুনতে পাচ্ছিস নাকি? নারকোল তেলটা নে বাবা। এরপরে তো রং ওঠাতে পারবি না। আগের বার কি রকম বিপদ হয়েছিল মনে আছে তো? না, তুমি তুমি একদম চুপ করে দাঁড়িয়ে থাকো, চুপ করে দাঁড়িয়ে থাকো, কোনো আওয়াজ না। আরে বাবা, এইভাবে কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকবো? এটা তো বন্ধ কর। বলছি মা এসে এভাবে দুজনকে একসাথে দেখলে সর্বনাশ হয়ে যাবে না? বাড়ির বাকি সবাই কি ভাববে আমাদের দিকে?
তো আমাকে এইভাবে ভেতরে টানার আগে তোমার মনে ছিল না? বাবু, আয় বাবু, ঠিক আছিস তো? তুই ভেতরে সাড়া দিচ্ছিস না কেন? এই সৃজন, কিছু একটা করো। মা তো এবার ভয় পেয়ে যাচ্ছে। আমার ছেলেটা, আয় বাবু। কি পড়লা তুমি? বাবু বাবু ঢুকেছিল না, তুই বেরিয়ে এলে কি করে? এসব কি হচ্ছে? যেটা খেলাম সেটারই ফল নাকি? মা, আমি তো স্নানে গিয়েছিলাম, আপনি অনেকক্ষণ থেকে ধাক্কাধাক্কি করছেন, আমি আওয়াজও দিলাম, আপনি বোধহয় জলের আওয়াজ হচ্ছিল বলে শুনতে পাননি। বলছি মা, আপনি যান না, গিয়ে স্নানটা করে নিন, এখনো তো সবাই বাড়ি ফিরে। এই বল না দাঁড়াও। এটা কি হচ্ছে বলো তো? আমি তো স্পষ্ট দেখলুম বাবু ঢুকলো কল ঘরে, তার জায়গায় তুমি বেরিয়ে এলে, কি করে হলো এটা? না, কি ব্যাপার বলো তো? দুজনে তো বাইরে বেশ নাচানাচি করছিলে, আমার দুজনে কল ঘরে আটকে যাবে তো? দিদি, এসব কি বলছো তুমি? মা, আমার কি মনে হয় জানেন তো, দিদির ওই বাবার প্রসাদটা একটু বেশি হয়ে গেছে। যাকে আমি ঘরে যাই। হ্যাঁ, এই মৌমিতা, তো তুমি এটা কি বললে? কাকি যাও না, বাবুর ঘরে গিয়ে দেখোই না বাবু ভেজা তোয়ালে পরে আছে কিনা। সর্বনাশ! এ কি, দোলও তো শেষ হয়ে গেছে, এবারে তো তাড়াতাড়ি যা করার করে ফেলতে হবে। আমি কালই যাবো সতী মায়ের থানে। ওরে বাপরে বাপরে, এসব কি বলে গেল মমিতা? অলুপুরের কথা নিজেও জানে না এখন। বিশেষ শরবতের ঘোর এখনো কাটেনি মনে হয়। হে মা মঙ্গল চণ্ডী, মা গো। তুই এখানে কি করে এলি? মা, আসলে বাবু, আমাকে তুই স্পষ্ট করে একটা কথা বলতো, আমাদের কল ঘরে কে ঢুকেছিল? এই সরি, আমি বাইরে যাচ্ছি। আয় বাবু, বাবু রে। কলঘরে? কলঘরে আমি কই মানে? বাবু, তুই জানিস আমি কি বলছি। আমাদের কল ঘরে তুই ঢুকেছিলি তো? হ্যাঁ হ্যাঁ, না 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 না, মানে আমি বোধহয় অন্য কলঘরে ঢুকেছিলাম। হ্যাঁ, ওই মিত্তির জ্যাঠাদের কলঘরে ঢুকেছিলাম। আবার মিথ্যে কথা বলছিস তুই আমাকে বাবু। আমি স্পষ্ট দেখলাম যে তুই আমাদের কল ঘরে ঢুকলি, তোয়ালেটা পরে ঢুকলি, তুই নারকেল তেলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলি বলে আমি ওটা নিয়ে গিয়ে ধাক্কা দিলাম, তারপরে কোনো সাড়া পেলাম না, আর তারপরে কলঘর থেকে বেরিয়ে এলো পড়না। এবার তাহলে বাইরে যাওয়া? পড়না, এমনিতেই তুমি চাকরিটা সকলের অমতে করছো, তারপর বাইরে যাওয়া? আর চাকরি সূত্রে বাইরে যাওয়ার কোনো কথা তো হয়নি পড়না। না, তুমি যাবে না কোথাও। ওফো সৃজন, আমার চাকরিটাই তো এরকম যে মাঝে মধ্যে কাজের জন্য বাইরে যেতে হলেও হতে পারে, আর 2 দিনের তো ব্যাপার। 2 দিন? পড়না, 2 দিন? অসম্ভব। আরে বাবা, সবসময় এরকম করলে হয় নাকি? পড়না, এরকম ওরকম আমি জানি না। আরে তুমি কেন বোঝো না? আমার চিন্তা হয় তোমাকে নিয়ে।
যদি কিছু হয়ে যায় তোমার? না না, তুমি তুমি বাইরে যাবে না, ব্যাস এটাই আমার ডিসিশন। আর তোমার সঙ্গে কে যাবে শুনি? আরে বাবা, আমি এখনো এত কিছু জানি নাকি, সবে মাত্র তো আমাকে ফোনটা করলো বাগচি স্যার। তবে হ্যাঁ, বলছিলেন যে ওই রুচি আমার সঙ্গে গেলেও যেতে পারে। আর এর থেকে বেশি ডিটেলসে তো কোনো কথাই হয়নি, তার আগে এতগুলো প্রশ্ন করছো। পর্ণা, আমি প্রশ্ন করছি কারণ মা রাজি হবে না। তোমার যদি বিশ্বাস না হয়, আমি মাকে ডাকছি, দেখো কি বলে। দেখো, এই ব্যাপারটা নিয়ে মায়ের সঙ্গে তোমার অশান্তি হোক, সেটা আমি চাই না। আমি মায়ের সঙ্গে তোমার এই ব্যাপারটা নিয়ে কোনো অশান্তি হতে দেব না, ব্যাস। আমি ম্যাঙ্গো আইসক্রিম এনেছি, নাও। শুধু শুধু আমার মন রাখার কোনো দরকার নেই। যা বাবা, আমি তো শুনলাম যে একজনের নাকি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খেতে খুব ভালো লাগে, সেই জন্য তো কত কষ্ট করে খুঁজে খুঁজে অর্ডার দিয়ে এই ফ্লেভারেরই আইসক্রিম আনালাম। খাও। এত অ্যাক্টিং এর দরকার নেই পর্ণা, খেতে ভালো লাগছে না। তাহলে আর কি করা যাবে বলো, চাই কি আইসক্রিমটা ডাস্টবিনে ফেলে দিই, না হলে কাউকে বরং খাইয়ে দিই। অমনি অমনি কাউকে খাওয়ার কথাটা মাথায় চলে এলো তো? ওই দেখো, এই যে আমি বললাম আমি আইসক্রিমটা ডাস্টবিনে ফেলে দিই, কই সে কথাটা তো বললে না। এই তোমার এইসব কথার পিঠে কথা। বাবা, হাবভাব দেখে তো মনে হচ্ছে একেবারে আমার ভালোবাসায় মজে গেছো, কিন্তু আসলে তো তা নয়। সত্যি সবসময় শুধু তোমার দূরে যাওয়ার বাহানা। আরে চাকরি করছো, করো না, দূরে যাওয়ার আবার কি হলো বলো তো? জানি তো, বাবুর আবার কিছু পছন্দ না হলেই তো রাগ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। সেই জন্যই তো মাথা ঠান্ডা করানোর জন্য আইসক্রিমটা আনালাম। নাও, বা চটপট আইসক্রিমটা খাও, দিয়ে মাথাটা ঠান্ডা করো, ধরো। এই আইসক্রিম খেলে না আমার মাথা ঠান্ডা হবে না। আরে বাবা, উফ, কি অভিমান, কি অভিমান। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি জাস্ট যাবো, কাজ সারবো, আর দুদিনের মধ্যেই চলে আসবো। 2 দিনের তো ব্যাপার সৃজন, কেন এরকম করছো বলো তো? এই 2 দিন দেখবে ঠিক বাবুর সময় কেটে গেছে। খাও না বাবা আইসক্রিমটা, নাও ধরো, প্লিজ প্লিজ খাও। আইসক্রিমটা খেয়ে মাথাটা ঠান্ডা করো, খাও। ঠিক আছে ঠিক আছে। কিন্তু এই একবার, এরপর কিন্তু আমি বাগচি স্যারকে বলে দেবো যাতে তোমাকে বাইরে যেতে না বলে। আইসক্রিমটা খাও, গলে যাচ্ছে। কথা ঘুরিয়ে দিলে তো, আমি বলবো মানে বলবোই। দেখি, বাবা, বাবু তো দেখছি একেবারে বউকে চোখে হারাচ্ছে। মজা পাচ্ছ না? মজা পাচ্ছ আমায় দেখে? আমি চোখে হারাই বলেই আমি পাত্তা পাই না, তাই না? আমি সব বুঝি। তুমি কিচ্ছু বোঝো না। আচ্ছা শোনো, আমি না থাকাকালীন তোমার যদি খুব কষ্ট হয়, তুমি আমার ছবি দেখে নিও, আবার আমার সতীন নিয়ে এসো না, মনে থাকবে তো বাবু মশাই? বাবা, কাছে থাকার বেলায় নেই, এদিকে অধিকার বোধ 16 আনার জায়গায় 18 আনা। তাই? তা তোমার নেই অধিকার বোধ?
শোনো, বলছি এই ভাগে যদি আমরা সৃজনের সাথে তিন্নির বিয়েটা দিয়ে দিই তাহলে কেমন হয়? হ্যাঁ, দোহাই তোমার মৌমিতা, বিয়ে বিয়ে কি ছেলে খেলা? হ্যাঁ, আর বাড়িতে হেমনলিনী দত্ত বসে আছেন না, তিনি মানবেন কেন? আর তোমার মেচকা, সব থেকে বড় সমস্যা কি জানো? আমার বাবু, সে নিজে, সেই তো মানবে না। আমাদেরকে এমন একটা বড় কারণ খাড়া করতে হবে যাতে ওই বাড়ির সকলে পর্ণাকে দুচ্ছাই করে। হয়ে গেল, জন্ম কেটে যাবে মেজো কাকি, আমাদের বাড়ির লোক পর্ণাকে কখনো দুচ্ছাই করবে না। আরে বাবা, ওই মেয়ের পেটে পেটে সাংঘাতিক বুদ্ধি। বাইরে থেকে দেখলে মনে হবে যে এই মেয়ে আধুনিকা, বিদ্যাবতী, স্বামী সংসারে মন নেই, কিন্তু দেখো না মাঝে মাঝে ভরং করে, কেমন ধুনো ধরিয়ে দিল, মাঝে মাঝেই সৃজনের সেবা করতে বসে যাচ্ছে। প্রতিপক্ষ অনেক কঠিন মেজো কাকি, ওকে তাড়ানো এতটাও সহজ হবে না। কি ব্যথা! ও ও পেটে ব্যথা করছে ও বাবা, ও মা গো, ও ও বাবা কি ব্যথা! ও এই দাদা, বাবা কি হলো? ও ও ব্যথা! পাচ্ছি না মা গো, মা কোথায় তুমি? আমি পাচ্ছি না, ব্যথা করছে। হঠাৎ করে কি হলো বলবি তো? ও বাবা রে, ও ব্যথা করছে পেটে, পেটের সাইডে ব্যথা করছে রে। ও বাবা, ও পাচ্ছি না। বৌদি ভাই তাড়াতাড়ি উপরে এসো, দাদার ভীষণ পেটে ব্যথা করছে, তোমায় আসতে বললো, তুমি চলে এসো, তাড়াতাড়ি উপরে এসো বৌদি ভাই। ও বাবা, পাচ্ছি না, কেউ এসো, খুব ব্যথা করছে। তোমার জন্যে এই নাটকটা করতে বাধ্য হলাম পর্ণা দত্ত। বলনি তো যে ওই চা ফু দিয়ে ঠান্ডা করতে সন্দীপনও ছুটবে তোমার পেছনে। হঠাৎ করে ঠিক ব্যথা হচ্ছে। ও মরে গেলাম গো, মরে গেলাম জেঠিমা, পাচ্ছি না ব্যথা। এই সৃজন, কি হয়েছে বলো তো তোমার? তুমি এরকম ঝিমিয়ে পড়ছো কেন? কি হয়েছে? কি বিপদ হলো বলো তো? বাড়িতে বেশ ঠাকুরপো, ছোট ঠাকুরপো তো কেউ নেই, তোমার জেঠুও বেরোলেন, মাও গেছে গঙ্গা স্নানে। কি করব এখন? আমার তো মাথা কাজ করছে না জেঠি। কোনো ওষুধ আনাবো কি? একবার বরং ডাক্তার কাকুকে একটা ফোন করি। হ্যাঁ, আমি এক্ষুনি একবার ফোন করছি, দাও। আরে কি গো বৌদি ভাই, পাচ্ছ না? না গো, ডাক্তার কাকু তো ফোনটা ধরছে না। ঘুরে বাবাটা। ও বাবা, এভাবে বিপাকে ফেললো তো পর্ণার ওই বিখ্যাত সিনিয়র কাম কলিগ কাম ফটোগ্রাফার। ঠিক আছে, সৃজন দত্ত এর শেষ দেখেই ছাড়বে। আরে সন্দীপন, নিখিল দা শোনো না, ও হচ্ছে পর্ণা, আমার সহকর্মী, আগে কলেজে জুনিয়র ছিল, আর ইনি হচ্ছেন ওর হাজবেন্ড সৃজন দত্ত। তুমি একটু দেখো না চট করে কি হয়েছে। ডাক্তারবাবু, ওর প্রচন্ড পেটে ব্যথা করছে, হঠাৎ করে শুরু হয়ে গেল, বুঝতে পারছি না কি হলো, খুব কষ্ট পাচ্ছে ও। কোনো চিন্তা করবেন না মিসেস দত্ত, আমি তো আছি। এই কে আছো? হুইল চেয়ারটা নিয়ে এসো, হ্যাঁ তাড়াতাড়ি। খুব ব্যথা, খুব ব্যথা করছে। শোনো, ওনাকে 203 নম্বর কেবিনে নিয়ে যাও। বুঝতেই পারছেন মিসেস দত্ত, একটা থারো চেক আপ করতে হবে, ব্লাড টেস্টও করতে হতে পারে, তাই আমার মনে হয় আজকে 3টা হয়তো থাকতে হতে পারে। সৃজন, তুমি ওনাদের সঙ্গে যাও, বর্ষা একটু নিয়ে যাও ওকে। হ্যাঁ, আমি কথা বলেই আসছি, এক্ষুনি আসছি। ম্যাডামের তো দেখছি চোখ দুটো ছলছল করে উঠেছে। কেন? হ্যাঁ, একবারও তো জানালে না যে সন্দীপনও সঙ্গে যাবে। এবার দেখো না তোমার যাওয়াটা কিভাবে আটকায় এই সৃজন দত্ত। বড্ড চিন্তা করে। যাই হোক, সৃজন এখন কেমন আছে? বাবা, ডাক্তারবাবু বললেন যে রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু বলা যাবে না, আর রিপোর্ট আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আমি বলি কি, আপনারা বরং এখন বাড়ি চলে যান, আমি তো এখানে থাকছি এখন সৃজনের কাছে, আর রিপোর্ট যতক্ষণ না আসছে আপনারা এখানে থেকে করবেনই বা কি? আমি একবার ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। আরে বাবা, কি হয়েছে সেটা তো জানতে হবে।
বিকেল অবধি কি উনি মুখ বুজে থাকবেন নাকি? এই, এটা কিরকম জায়গায় এনেছো হ্যাঁ তুমি? এতক্ষণ ধরে ডাক্তার দেখছেন, বলতে পারছেন না বাবুর কি হয়েছে? অদ্ভুত ব্যাপার। মা, আমি বুঝতে পারছি আপনার টেনশন হচ্ছে, কিন্তু জায়গাটা খারাপ নয়। তাছাড়া এখন সব জায়গায় অনেক নিয়ম মা, এইভাবে টেস্ট না করে দুম করে বলা যায় না। আর ডাক্তারবাবুও তো আমাদের চেনা। সবই তো মারছি না। কৃষ্ণা কি হচ্ছে কি? হ্যাঁ চলো এবার বাড়ি চলো, এটা কিন্তু নার্সিং হোম আর ডাক্তার নিখিল চক্রবর্তী এখানকার ডাক্তার। শোনো পর্ণা, ভালো করে চেক আপ না করে তুমি সৃজনকে বাড়িতে আনবে না। ওর মা যতই বলুক ওকে ছাড়া সৃজন চোখে অন্ধকার দেখবে, সেটা কিন্তু ঠিক নয়। আর সৃজনের কাছে তুমিই থাকবে পর্ণা। একটা সন্তানকে তার মা ছাড়া কে ভালো করে বুঝবে? হ্যাঁ, কেউ বুঝবে না। কৃষ্ণা কি হচ্ছে কি? আচ্ছা দেখা তো হলো বাবুর সঙ্গে। হে গো, আমার বাবুটা কি খাবে? ও মেজে বৌদি, তুমি এত চিন্তা করো না। পর্ণা জেনে নেবে, আমাকে ফোন করে দেবে, আমি খাবার নিয়ে আসবো, ঠিক আছে? এখন এক কাজ করো তো, এখন চলো, আবার পরে আসবো আমরা। হ্যাঁ চলো চলো চলো। এরকম পাশে থেকে একটু মাথায় হাত বুলিয়ে দিলেই হয়। পুড়ে ফুড়ে যাওয়ার কি দরকার, তাও আবার ওই ফটোগ্রাফারের সঙ্গে। শুধু শুধু আমায় নাটকটা করতে হচ্ছে। চকু দাদা, সৃজন ঝগড়া করে, ভুল বোঝে, নানান রকমের বোকা বোকা সন্দেহ করে, কিন্তু তাও তো আমি ছেলেটাকে ইগনোর করতে পারি না। ও আমার জীবনের সঙ্গে এইভাবে জড়িয়ে গেল কিভাবে? কখন এতটা টান হলো বলো তো? সৃজনের পেটে ব্যথা হচ্ছে, আর এদিকে আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। ওকে সুস্থ করে দাও চকু দাদা, সুস্থ করে দাও। এসব কি দেখছি আমি? সৃজন নাচছে। আমি আপনাকে বোঝাতে পারছি না, আমি তো ভালোভাবে রিপোর্টটা চেঞ্জ করেছিলাম। করেছো তাতে কি হয়েছে? ডাক্তারবাবু খুব কড়া, উনি আজ রাতে এসে আমাকে জাস্ট শেষ করে দেবেন। আমি কিন্তু সব বলে দেবো। রিপোর্ট ডাক্তার দেখলে কি হবে, এসবের মানে কি? আরে বাবা, তুমি ভয় কেন পাচ্ছ? কেন ভয় পাচ্ছ? তুমি ভাবো স্বামী স্ত্রীর মধ্যে তুমি মিলন ঘটিয়েছো, এটা কত বড় গর্বের কাজ বলো তো। একটা কথা আছে না, ভালোবাসার যুদ্ধে সব চলে। চকু দাদা, এসব কি শুনছি আমি? সৃজন দত্ত এত বড় একটা নাটক করলে তুমি আমাকে আটকানোর জন্য? দাঁড়াও, আমি এবার দেখাচ্ছি মজা। তুমি নিজের মুখে স্বীকার করবে যে আমাকে যেতে দেবে না বলে তুমি মিথ্যে অসুস্থতার নাটক করেছো। রিসেপশনে গিয়ে সন্দীপনকে গিয়ে বলি ডাক্তারকে বলতে আমার একটু সাহায্য লাগবে। কিন্তু পুরোটা তো সন্দীপনকে বলাও যাবে না, ও কি ভাববে সৃজনের সম্পর্কে। দেখুন নেহাত সন্দীপন আপনাদের চেনা জানা। সন্দীপন আমার নিজের ভাইয়ের মতো, তাই আপনাদেরকে হেল্প করছি। হ্যাঁ সে তো আমি বুঝতেই পারছি স্যার, সেই জন্যই। না না দেখুন, আপনার হাজব্যান্ড যেটা করেছে সেটা অত্যন্ত ছেলে মানুষই এবং একেবারে নিয়ম বিরুদ্ধ কাজ। সিস্টার ডেজিও যেটা করেছে সেটা অত্যন্ত অন্যায়। না না স্যার প্লিজ, আপনি নার্সকে কিছু বলবেন না। ও আসলে সৃজনের চাপে পড়েই কাজটা করেছে। বুঝতে পেরেছি। তা এখন আপনি আমাকে আর কি করতে বলছেন? স্যার আপনি সৃজনকে গিয়ে বলুন যে এক্ষুনি ওর অপারেশন হবে, তাহলে দেখবেন ও এক্ষুনি সব সত্যি কথা নিজের মুখে স্বীকার করে নেবে। আর আমি এই ট্যুরটা কাল অবধি পিছোতে পেরেছি, সন্দীপনদেরকেও আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। আরও একটা রিকোয়েস্ট ছিল। বাবা, আরও রিকোয়েস্ট আছে? তো বলুন শুনি। বলছি এই কথাটা যেন কেউ জানতে না পারে প্লিজ।
বুঝলাম। কি বুঝলেন? এই যে এত ভালো স্ত্রী পেয়েছেন বলেই মিস্টার দত্ত নিজের বউকে কাছছাড়া করতে চান না। ভুলে ভরা পৃথিবীটা যেন তোর নামেতে সত্যি হয়, আমারও তো বেঁচে থাকা। মাথার গন্ডগোল আছে সৃজন দত্তের, কি যে করবো না একে নিয়ে। তোর চোখের ভাষা ও মন, ওই ভালোবাসা দে বলে দে। ভগবান বাঁচাও আমায়, এ তো মহা বিপদে পড়লাম আমি। খুব ঘোল খাইয়েছো সৃজন দত্ত, আমায় অফিস ট্যুরে যেতে দেবে না বলে এত নাটক তো। তুমিও জেনে রাখো, পর্ণা দত্ত এই খেলায় হারবে না, জিততেই ছাড়বে। এক মিনিট দাঁড়ান, এক মিনিট। কি হলো? না বলছি কোথাও একটা ভুল হচ্ছে। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তুমি চুপ করো, আগে আমার কথাটা শোনো। আরে বাবা একটু শান্ত হও না, এখন এত কথা বলো না। ডাক্তারবাবু কিন্তু বলেছেন তোমাকে এখন শান্ত থাকতে। এত বড় একটা অপারেশন হবে, তুমি একটু শক্তি সঞ্চয় করো, বুঝেছো? এই দাও ইঞ্জেকশনটা দাও। আপনি এখানে দাঁড়ান, আমরা ওনাকে একটা ইনজেকশন দেবো। দিন। পালাতে হবে। আরে পাগল নাকি? আরে আপনি পাগল? তোমার সহকর্মীদের কে আটকে ছিল? বারবার বলা সত্ত্বেও কেন যায়নি তারা ট্যুরে? ও, তোমাকে নিয়ে যাওয়া যাচ্ছিল না বলে, তাই তো? এত কিসের টান তোমার উপর? আর তোমার ওই ফটোগ্রাফার সহকর্মী কি নাম জানো? সন্দীপন, তিনি তো ছবি তুলবেন, তার তোমাকে কি দরকার ওখানে? বউকে নিয়ে ভাববেন না কেন? তার এত কথা কি কোত্থেকে আসে? এত সাহস হয় কি করে? আরে বাবা, এতে সাহসের কি আছে সৃজন? আমি তো বুঝতেই পারছি না কেন তো রিঅ্যাক্ট করছো। কেউ যদি তোমাকে বলেও থাকে যে তোমার বউ ওখানে ভালো থাকবে, তাতে সাহসের কি হলো? লজ্জা শরম গেছে না তোমার? সত্যি মানে না গো, আমার লজ্জা শরম কিচ্ছু যায়নি। লজ্জা কেন পাবো সেটাই বুঝতে পারছি না। ও যদি তোমাকে আশ্বস্ত করে থাকে যে তোমার বউ ওখানে ভালো থাকবে, তাতে লজ্জা পাওয়ার কি হলো? এই শোনো পর্ণা, আমার মুখ খুলিও না তুমি আমার। একবারও আমাকে বলেছো, একবারের জন্য বলেছো সন্দীপন তোমার সঙ্গে বাইরে যাচ্ছে? আরে বাবা, এটা আলাদা করে বলার কি আছে? রুচিও তো যাচ্ছে। রুচি আর সন্দীপন তো এক নয় পর্ণা। আমার কাছে এক গো, আমার কাছে দুজনেই আমার বন্ধু। রুচিও আমার পুরনো বন্ধু, সন্দীপনও তাই। দুজনেই বন্ধু, স্থানীয় মানুষ। আরে এতে এত ভাবাভাবির কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এক মিনিট সৃজন, তার মানে আমি যাতে সন্দীপনের সঙ্গে বাইরে যেতে না পারি কাজটা করতে, সেই জন্য তুমি পুরো নাটকটা করলে, আমাদের পুরো কাজটা তুমি নষ্ট করে দিলে। বেশ করেছি। কি হচ্ছে? আমাকে কেউ একটু ধরো, আমি তো আর পারছি না। আরে বাবুটার শরীর খারাপ, তার মধ্যে এই মেয়ে কি কাণ্ড শুরু করেছে। ওর শরীরের কথা ভাবো না তুমি? কি হচ্ছেটা কি এখানে? হ্যালো রুচি, তুই এক্ষুনি স্যান্ডিকে বল গাড়িটা নিয়ে আসতে। আমরা এক্ষুনি রওনা দেবো। আমি নার্সিংহোমের সামনে রয়েছি, এক্ষুনি বল। পর্ণা ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু বাবু তোর শরীরটা ভালো নেই, তুই এরকম চিৎকার চেঁচামেচি করিস। হ্যাঁ গো, কি হলো কি? তুমি কথা বলো তোমার বৌমার সঙ্গে, জিজ্ঞাসা করো কি চাও। পর্ণা কি হয়েছে? সৃজন, তুমি? রুচি, আমার মাথা এখন একদম ঠিক নেই, আমরা এক্ষুনি রওনা দেবো, চল। আরে পর্ণা, কি হচ্ছেটা কি? সৃজনদার রিপোর্টে কি সব বেরোলো? তুই তো বলে তুই যাবি না। মিথ্যে সবটা খাচ্ছিল। এতটা অবধি আমি মেনে নিয়েছিলাম, কিন্তু তারপরে সৃজন যে কথাগুলো বলেছে, আমার পুরো তার কেটে গেছে। পর্ণা, আমি বুঝতে পারছি সৃজন
বড় রকমের একটা গন্ডগোল পাকিয়েছে, কিন্তু আমি তোমায় অনুরোধ করছি তুমি দয়া করে শান্ত হও, এখন বাড়ি চলো, ওখানে সব কথাবার্তা হবে। দাঁড়াও ছোট, তুই এক কাজ কর, তুই সৃজনকে নিয়ে ভেতরে যা, গিয়ে দেখ কি বিল টিল হয়েছে যেগুলো মিটিয়ে দে। হ্যাঁ, আর বোঝাই তো যাচ্ছি যে সৃজনের কিছুই হয়নি, লোকজন দেখছে। পড়না, এখানে আর কিছু করো না, চলো চলে এসো। পর্ণা কাকু কিন্তু একদম ঠিক কথা বলেছে, তুই এখন বাড়ি যা। আমার মাথা তো এত সহজে ঠান্ডা এখন হবে না। কাল সকালে আমি সত্যি সত্যি বেরিয়ে যাব ট্যুরে, সৃজন দত্তের সামনে দিয়ে। এই ধরনের বৃষ্টির সন্দেহ কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই না। মেজো কাকি, কি বলছো কি তুমি? হ্যাঁ, না 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 না, তুমি এক্ষুনি এটা থামাও। জল এত দূর গড়িয়ে গেছে, না না, এ তো ভালো লক্ষণ নয়। আমি কি করবো বলো মমিতা, আমি তো মা তো বড় হয়ে গেছে, তাই না বলো? ওই বউয়ের এমন মায়া, সেই মায়াতে পড়ে আমার সত্যবাদী বাবুটা মিথ্যে নাটক করতে শিখেছে, নষ্ট করে দিল বউটা এসে আমার বাবু স্বভাব চরিত্র। আর বাবুর বাবা, সে শুধু আমাকে দোষারোপ করে, এই বাড়ির প্রত্যেকটা লোক শুধু আমাকে দোষারোপ করে, সবাই আমার ভুল দেখে। কিন্তু ওই সম্বন্ধে সে মেয়ে এসেছে আমার বাবুর এত ক্ষতি করে দিল, এরকম ভাবে বাবুর স্বভাব চরিত্র নষ্ট করছে, সেটা তো কেউ দেখছে না মমিতা, কেউ না, কেউ দেখছে না। মেজো কাকি, মেজো কাকি, মেজো কাকি, মেজো কাকি, এভাবে কেঁদো না, শান্ত হও তুমি। আরে এভাবে ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি সবাই তোমার সাথে, কেঁদো না। কি করবে তুমি? তুমি কি করবে? ওই মেয়ে বাবুকে বশ করেছে মমিতা, তুমি পারবে আটকাতে? বাবুর ঘাট থেকে ওকে নামতে পারবে? মেজো কাকি, তুমি বুঝতে পারছো না, তুমি যদি ব্যাপারটা ভালো করে ভেবে দেখ। এক মিনিট এখানে দাঁড়াও। দরজাটা বন্ধ করে দিয়েছি, এবার খুলে বেরিয়ে দেখাও। যেখানে আমার কোনো মত নেই সেখানে তুমি কি করে বেরো সেটাও আমি দেখি। মানেটা কি? কি ধাসটা মিছুরি হয়েছে সকাল সকাল? সৃজন, কি হচ্ছে কি? হ্যাঁ, দরজাটা খুলে দে, পর্ণার অফিসের লোকজন বাইরে অপেক্ষা করছে, ওরা যদি এই কাণ্ড দেখে কি ভাববে? বাবা, সে খেয়াল কি আপনার ছেলের কোনোদিনও ছিল নাকি আছে? যাকে এসব বাজে কথা বলতে গিয়ে আমি আসল কথাটাই বলতে ভুলে যাব। বাবা, আমি যেখানে যাচ্ছি সেখানে নেটওয়ার্কের খুব সমস্যা, হয়তো আমাকে সবসময় ফোনে পাবেন না। আমি নেটওয়ার্ক জোনে এসে সময় মতন ফোন করে নেব আপনাকে, কেমন? আপনারা কেউ চিন্তা করবেন না আমাকে। काश तू मेरे हक में होना। পর্ণা, তোর যদি এতই দুঃখ হয় তাহলে তুই বাড়ি ফিরে যা।
ফিরে গিয়ে দত্তবাবুকে সরি বল। কেন বলো তো স্যান্ডি, আমি হঠাৎ সৃজনকে সরি বলতে যাব কেন? দোষটা তো সৃজনের। আরে বাবা, ভালোবাসায় এরকম দোষ গুণ বিচার করলে চলে না, বুঝতে পারলি? তুমি ভুল করছো স্যান্ডি, এটাকে ভালোবাসা বলে না। পড়না, তুই বুঝতে পারছিস না, এটাকেই ভালোবাসা বলে। আরে বাবা, নিজের মধ্যে একটা অধিকার বোধ কাজ করবে না? তাছাড়া দেখ, ভালোবাসলে বর তো বউকে চোখে হারাবেই, সিম্পল। তোকে আবারও বলছি, তুই বাড়ি ফিরে যা। দেখেছিস তো পড়না, আমি কিন্তু আগেই বলেছিলাম দেবনারায়ণ দত্তের বংশধর তোকে ভালোবেসে ফেলেছে। দেখলি তো, এখন স্যান্ডিও কিন্তু একই কথা বলছে। এবার তুই কি বলবি? আমি এই বিষয়টা নিয়ে আর একটাও কথা বলতে চাইছি না, ব্যাস। পড়না, তুই এত রেগে যাচ্ছিস কেন সৃজনদের উপরে? রুচি, পড়নার আগের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আরে বাবা, বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, সে খেয়াল বড় রাখবে না? ও, তার মানে তুমিও এই একই কাজ করবে, তাই তো? পড়না, কি হচ্ছেটা কি? সবাই কি আর একই রকম হয়? আর তোর মনে হয় স্যান্ডিকে দেখে স্যান্ডি ওরকম করবে? কোনোদিনই ওরকম করবে না। না, বলা যায় না, আফটার অল পুরুষ মানুষ বলে কথা। ওকে ওকে ওকে, জোকস অ্যাপার্ট। তোর পর না, তোকে একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, তুই মিলিয়ে নিস। একদিন না একদিন দত্তমশাই তোর সমস্ত স্বপ্ন পূরণ করবে। আর নিখিল তো আমাকে ফোন করে বলছিল সৃজন এক্স্যাক্টলি কিরকম নাটক করে তো যাওয়াটা আটকাতে চেয়েছিল। একটা কথা বলতো, সত্যিকারে ভালো না বাসলে কিরকম করে? সত্যি, বেচারা সৃজনদা বউকে আটকানোর জন্য কত কি না করলো, আর বউকে দেখো, হার্টলেস। এতই যদি ভালোবাসে, তাহলে একটু সম্মান করে না কেন? একটু কি বিশ্বাস করতে পারে না আমায়? ল্যাপটপটা বাড়িতে ফেলে কি করে চলে এলে সৃজন? মানে তোমাকে তো এরকম ভুল করতে আগে কখনো দেখিনি। কি বলবো বলো তো দাসদা, একেবারে খেয়াল করিনি, আজকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। তাড়াহুড়ো? কিন্তু তুমি তো আজকে সবার আগে সকালে অফিসে ঢুকেছো, তখনও আমরা কেউ ঢুকিনি। কি ব্যাপার বলো তো ভাইয়া, কোনো সমস্যা নাকি? না না, সমস্যা আর কি। তা পর্ণা ম্যাডাম কোথায়? ও ট্যুরে গেছে। ও, এবার বুঝলাম। কি বুঝলে? না বলো না, কি বুঝলে বলো। বউ কাছে না থাকলে যা হয় তাই ঘটেছে। সৃজন, গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। এনি প্রবলেম? প্রবলেম তো বটেই। কি ব্যাপার বলো তো সৃজন, এই সামান্য বাজেট দিতে তোমার এত সময় লাগছে? তোমার তো এরকম হয় না, তুমি তো এসব বাজেট 15 মিনিটের মধ্যে করে দাও। তো কি বাড়িতে কিছু হয়েছে নাকি? বাড়িতে না, মানে বাড়িতে কোনো ঝগড়াঝাটি হয়েছে কি? স্যার, পর্ণা বাড়িতে নেই, ট্যুরে গেছে। এই ব্যাপার, তাই বলো। তা তোমার ল্যাপটপটা কোথায় সৃজন? আসলে আজকে ভুল করে বাড়িতে ল্যাপটপটা ফেলে এসেছি। বোঝো কাণ্ড, এই পর্ণা যে নেই এবার এটা বোঝা যাচ্ছে। নয়তো কেউ ল্যাপটপ বাড়িতে ফেলে আসে নাকি? আচ্ছা, কতকাল হাতে কাজ করার অভ্যেস নেই বলো দেখি? হ্যাঁ স্যার, তার জন্যই একটু টাইম লাগছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি করে দিচ্ছি বাজেটটা। তুমি বরং পর্ণাকে একটা ফোন করো, তারপরে তুমি কাজ করো, বুঝেছো? তাহলে দেখবে কাজগুলো একটা ঝপাঝপ হয়ে যাবে। হ্যাঁ, আমি কেন ফোন করব? নিজে একটা ফোন করে পৌঁছে গেছি এই কথাটুকুও জানানোর প্রয়োজন বোধ করলো না। অবশ্য আমি কে, আমাকে জানাবেই বা কেন? আমারও বয়ে গেছে ওকে মনে করে দুঃখ পেতে। দিব্যি তো আনন্দে আছে ওই ফটোগ্রাফারের সঙ্গে, অনেক ছবি টবিও তুলছে নিশ্চয়ই। যা খুশি করুক। আমার বাবুটা মন খারাপ করে থাকবে আর ওর যা ইচ্ছা হবে ও তাই করে বেড়াবে, এটা তো চলতে পারে না। আমি এর শেষ দেখে ছাড়বো বাবু। মা, এক কাজ করো, তুমি এই চা মুড়ি এগুলো নিয়ে যাও। আর হ্যাঁ, ওই যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও,
আমি একটু একা থাকতে চাই। একা? তুই একা থাকতে চাস বাবা? আগে তো মন খারাপ হলে মাকে ডাকতিস। সৃজন, সৃজন তুমি এসে গেছো? আমি আর তিন্নি তো তোমার কথাই ভাবছিলাম, তোমার দাদাকেও বলছিলাম। ওরকম দুম করে মাথা গরম করে বেরিয়ে গেলে চিন্তা হচ্ছিল জানো তো। এতে চিন্তা হওয়ার কি আছে? পর্ণাকে ফোনে পাওয়া যাচ্ছে না মা। পাওয়া যাবেও না বাবু, কিন্তু এবার যা করার সেটা আমি করব। বাবুর বাবা, বাবুর বাবা, কোথায় গেলে বাবুর বাবা? সৃজন কি থেকে যে কি হয়ে গেল, আমি বরং গিয়ে দেখি মেজো কাকিকে ঠান্ডা করা যায় কিনা। এই তিন্নি আয়। মেজো কাকি, আরে মেজো কাকি। কি যে বলি বলতো সৃজন, আমার এত খারাপ লাগছে না। এবার সবার সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। ছি 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 ছি। বড়দা, সবার সব খবর সোশ্যাল মিডিয়াতে জানা যায় ঠিকই, কিন্তু সেখানে যে অনেক রকম কারসাজিও হয় সেটা তো তুই জানিস। তারপরেও সেই ছবির ভিত্তিতে বৌদি ভাইকে সন্দেহ কি করে করছিস? সেটা কি ঠিক হচ্ছে? এই বর্ষা, আমি 1000 দিন বলেছি না বড়রা কথা বলে তাদের মধ্যে কথা বলবে না? তো কিছু শেখানোর পরেও একই ঘটনা, মুখটা বন্ধ রাখো। মা, এবার আপনি বলুন কি করব? আমার না আগে থেকেই সন্দেহ হচ্ছিল যে পর্ণা না অফিসের কাছে যাচ্ছে না। একদমই তাই। না হলে ভাবো, সৃজন এতবার করে আটকালো, ও তো শুনলো না, সব বাধা পেরিয়ে একেবারে চলে গেল। কিসের এত মরিয়া বলো তো, এত অস্থিরতা কিসের? আরে বাবা, পেটে পেটে এত বুদ্ধি, কি সাংঘাতিক মেয়ে একবার ভাবো। আরে বাবা। না না বাপু, যে যাই বলুক আমার বিশ্বাস হয় না পর্ণা এরকম কাজ করতে পারে। ও মা, মা, পর্ণা কেন এরকম কাজ করতে যাবে বলুন তো? আমারও বর্ষার মতন মনে হয় এই ছবিটার পেছনে কোনো কারসাজি আছে। মিস্টার কুটবো, একটা ফোন করো না পর্ণাকে। লাভ নেই জেঠিমা। পর্ণাকে ফোনে পাওয়া যাচ্ছে না। পর্ণাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আরে ফোনে পাওয়া যাচ্ছে না বললেই হলো? এই ছবির রহস্যটা তো বের করতে হবে খুঁজে। এই রহস্য আর ভেদ হবে না। ভেদ হবার আগেই আমার আর সৃজনদার কি হলো? সবাই চুপ কেন? আচ্ছা, ওই যে কি সামাজিক মাধ্যম না কি একটা বললি, তাতে এই ছবিটা পাওয়া গেছে, তার মানে আমরা বাদেও বহু মানুষ ছবিটা দেখতে পাবে, তাই তো? বর্দা, দেখলেই বা কি? হ্যাঁ, পর্ণা খাবারটা কিন্তু দিয়ে গেছে। হ্যাঁ দাঁড়া, তার আগে একটু দেখি ফোনে নেটওয়ার্কটা পাই কিনা। ওর
বাবা, নেটওয়ার্কটা তো এখনো পাচ্ছি না, ভালো লাগছে না আমার আর রুচি। জানি আমার ফোনেও নেটওয়ার্ক নেই। আচ্ছা পর্ণা শোন না, খাবারটা তো দিয়ে গেছে, তুই আগে খাবারটা খেয়ে নে, তারপর আমরা পেছনের গলিতে যাব, তখন তো নেটওয়ার্ক পেলেও পেতে পারি। আচ্ছা শোন না, তোকে মন দিয়ে আগে খাবারটা খেতে হবে, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। তুই বুঝতে পারছিস না রুচি, আমার না ভীষণ অস্থির অস্থির লাগছে জানিস তো। সৃজন যে ওদিকে একা একা কি করছে তা কে জানে, একটা তো ফোন করে কোনো খবরও দিতে পারছি না ওকে। তোর এইভাবে ওর সাথে আসার সময় ঝগড়াটা না করলেই ভালো হতো জানিস। বেচারাটা একটু পজেসিভ, কিন্তু অনেক ভালো গুণও তো আছে বল। তোর মন কি বলছে সেটা শোন তুই। আচ্ছা তুই কি বিশ্বাস করিস পর্ণা এরকম কাজ করতে পারে? শুনলে সবাই? শুনলি? বাবুর বাবার কথাটা একবার শোনো, এত বড় কথা। হ্যাঁ, বাবু আমার কথা শুনে সুখী হতে পারে না, এটা তোমার মনে হয়? আর এত বড় একটা কথা তুমি বলতে পারলে? মায়ের বেলা আপনি কিছু বলবেন না, তাই না? থামো তোমরা। সৃজন তুমি বলো কি ঠিক করলে? বিশ্বাস করো আমি এই মুহূর্তে আমার মাথাটা একেবারে খালি হয়ে গেছে, আমার মাথা কাজ করছে না। মন তো চাইছে বিশ্বাস না করতে, কিন্তু কয়েকদিন ধরেই পর্ণা যে ধরনের হাব ভাব করছিল আমার অদ্ভুত লাগছিল, আর সেটা অস্বীকার করি কি করে? এই নিয়ে এ বাড়িতে আর কেউ কোনো আলোচনা করো না প্লিজ, আমার অস্বস্তি হচ্ছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। বাবু, বাবু রে, ও বাবু, বাবু। ওষুধ ধরেছে তাহলে। উফ, আমার এত খাটনি কাজে দিয়েছে। এবার যেভাবেই হোক পর্ণাদি ফেরার আগে বিয়েটা সারতে হবে। মা, মা আপনি এটা কি করলেন মা আমার বাবুর জীবনটা নিয়ে? আমার বাবুটা তো ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছে মা। আমার ছেলেটা তো বেঁচে যাবে এভাবে। আগে পর্ণার সাথে কথা হওয়া দরকার। না মা, ওই মেয়ের আশা অব্দি আমি অপেক্ষা করব না। আমি বাবুর অন্য জায়গায় বিয়ে দেব। থামো মেজো বৌমা, কি যাতা বলছো? একটা ছবি দেখে পর্ণাকে অবিশ্বাস করছো? ছেলের প্রথম বিয়ে থাকতে দ্বিতীয় বিয়ে দেয়া যায় নাকি? মানে এটা কি বড় বউ? হ্যাঁ, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? এরকম একজন মহামানবী আমাদের বাড়িতে এসছে, তাকে কোথায় বসতে বলবে, পা ধুইয়ে দেবে, তা না ভবের ঠাটের মতো দাঁড়িয়ে আছো। হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল। আসলে আপনাকে ভোরবেলা বাড়িতে দেখে সব কেমন গুলিয়ে গেছিল। ও বর্ষা ধর। বসুন মা, বসুন বসুন। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। মা পাটা দিন। দিদির পারফরমেন্স দেখেছিস? একদম থিয়েটার কোম্পানিতে দিতে হবে। তো তুই একটু কাছে কাছে থাক, তোর দিদি আবার বেশি বাড়াবাড়ি করে যাতে না ফেলে, ঠিক আছে? যা। মেজদা, এসব শাদি কাটাদিকে তো জীবনে কোনোদিনও দত্ত বাড়িতে আসে না।
তো হঠাৎ করে একেবারে কি নির্দেশ পেলেন বলো তো? বুঝতে পারছি না ব্যাপারটা। দেখ আমাদের বাড়িতে আবার কি অলোক নিরঞ্জন হয়। কে রে, তোদের আজ পর্যন্ত কোনো ভক্তি শ্রদ্ধা হলো না? অবিশ্বাসী দল এক একটা। জয় শিবশম্ভু। ওই তোর ছেলে তাই না? হ্যাঁ মা, আপনি কি করে বুঝলেন? আপনি তো দেখছি নিজে নিজে সবই বুঝতে পেরে যাচ্ছেন। বাবা, মাতঙ্গী মা, যাও প্রণাম কর, যা প্রণাম কর। জয় শিবশম্ভু। মা, এবারে দয়া করে বলুন আপনি কোন অমঙ্গলের কথা জানতে পেরে সাত তাড়াতাড়ি এ বাড়িতে এলেন? স্বল্পায়ু, বড় ফাড়া আছে, জীবন সংশয় হবে। মা, এ কি বলছেন আপনি? সময় ঘনিয়ে এসেছে রে। না না মা, মা এমন কথা বলবেন না মা। কিছু একটা উপায় তো নিশ্চয়ই আছে, আপনি কিছু একটা উপায় বলুন মা। আমার একমাত্র ছেলে। উপায়? মানে এটা কি? ও মেজবউ, এ কি সর্বনাশে কথা বললেন? সৃজনের জীবন সংশয়? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস করিস তাহলে উপায় ঠিক বেরোবে। সেই সতীলক্ষ্মী মেয়ে তোদের চোখের সামনে দাঁড়িয়ে জয় শিবশম্ভু। এই সেই মেয়ে যার সঙ্গে বিয়ে হলে তোর ছেলের ভাড়া কাটবে। তিন্নি মানে আমাদের তিন্নির সঙ্গে সৃজনের বিয়ে হবে? বাবা যা নির্দেশ করলেন তাই বলে গেলাম। জয় শিবশম্ভু, আলোক নিরঞ্জন। জয় শিবশম্ভু। কিছু সেবা নেবেন না? না, আমি গৃহস্থ বাড়ির সংসারে কিচ্ছু গ্রহণ করি না। আলোক নিরঞ্জন, আলোক আমি নিরঞ্জন। মাকে একটু এগিয়ে দিয়ে আসছি। মা, মা তুমি অকারণে ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। তুই যত সহজে আমাকে ভয় ত্যাগ করতে বলছিস তত সহজে আমি ভয় ছাড়তে পারছি না। তিন্নি, ও তিন্নি মা, আমার বাবুটাকে রক্ষা কর। মা, কি বলছো বলো তো তুমি? উনি তো দাদার সাথে তিন্নির বিয়ের কথা বলছে। যত সব উল্টো পাল্টা কথাবার্তা। আরে বাবা, অবাস্তব। কিসের অবাস্তব? কিসের অবাস্তব? পর্ণা যেন কিছুই করেনি এরকম একটা হাবভাব করছো বাড়ির সকলে। অদ্ভুত ব্যাপার। আজকে বাড়ির এই পরিস্থিতি তৈরি হয়েছে কার জন্য? ওই মেয়ের জন্য। ছি 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 ছি। আমি কোনো কথাই শুনতে চাই না। আমি আজ তিন্নির সঙ্গে বাবুর বিয়ে দেব, এটাই আমার শেষ কথা। তুই একদম কথা বলবি না। দত্তর জন্য আমরা কেউ খাওয়া দাওয়া করবো না, তাই তো? সরি, আমি আমার চিন্তাটা তোদের উপরে চাপিয়ে দিচ্ছি না। ভেরি সরি। থাক পর্ণা, অনেক হয়েছে। তোর এই কথার কথায় সরি বলার অভ্যাস না পাল্টা।
আচ্ছা ঠিক আছে, বলছি আমরা তাহলে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। হ্যাঁ এই স্যান্ডি, বলছি তুমি হোটেলে কথা বলে রেখেছো তো আমাদের ফেরার গাড়িটার জন্য? অবশ্যই ম্যাডাম, নাহলে তোর এখন যে অবস্থা না, যদি গাড়ি না বলি তাহলে দেখা যাবে ওই তুই বিরোহিনী রাধিকার মতো কলকাতার উদ্দেশ্যে দৌড়তে শুরু করলি, তখন কে সামলাবে বল? স্যান্ডি 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 প্লিজ প্লিজ প্লিজ, ভুল ভালি আর কি মেরে সিচুয়েশনটা বিগড়ে দিও না। পর্ণা ম্যাডামের আবার যদি তারটা কেটে যায় তখন মুশকিল হয়ে যাবে। এদিকে শোন, তুই কি আবার যাবি নাকি ওই নেটওয়ার্ক জোনটায়? ফোন করবি সৃজন দাদাকে? হ্যাঁ সেসব করে কোনো লাভ হবে না রুচি, আমি তোকে চিনি, ওর মাথা প্রচন্ড গরম আছে এখন। আমি যদি ফোনও করি আমার ফোন ধরবে না, আর যদি আমি বর্ষার ফোনে ফোন করি ও বেচারি মাঝখান থেকে বকা খেয়ে যাবে। তার চেয়ে বরং চল আগে আমরা গিয়ে কাজটা সেরে হোটেলে ফিরে আসি, ফোন টোন যা করার এখানে এসেই করব। ও যদি শোনে যে আমি বাড়ি ফিরে আসছি তাহলে যদি ওর মাথাটা একটু ঠান্ডা হয়। কিন্তু আমি বলছিলাম কি, আজ রাত্রে আপনাদের যেতে খুব অসুবিধা হবে। আজ রাতটা থেকে কাল যদি... না না দাদা, কাল ভোর করা যাবে না, আমাদেরকে আজ রাত্রে বেরোতে হবে। আপনি প্লিজ ব্যবস্থা করুন। পর্ণা শোন না, তুই ভালো করে ভেবে দেখ, ব্যাপারটা কিন্তু বেশ কষ্টকর। আমি বুঝতে পারছি কষ্ট হবে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। বলছি শাটলটা কখন পাবো? এই ধরুন না বিকেল 5:30 নাগাদ। ও বাবা, 5:30 তো অনেক দেরি। দাদা তার আগে কোনো গাড়ি পাওয়া যাবে না? হ্যাঁ আসলে কি হয়েছে বলুন তো, আমাদের দিনে 3-4টের বেশি গাড়ির ব্যবহার করা হয় না। আসলে এই ওয়েদারে এখন কেউ যেতেই রাজি হচ্ছেন না। পর্ণা এবার শোন না, দেখ 5:30 যদি আমরা বেরোই তখন কিন্তু অন্ধকার হয়ে যাবে, তো ব্যাপারটা খুব রিস্কিও। হ্যাঁ রিস্কি আমি বুঝতে পারছি। আমি বলি কি, তোমরা বরং আজকে রাত এখানে থেকে যাও, আমি শাটল করে বেরিয়ে যাই, কাল ভোরবেলায় তোমরা এসো, সেটাই বেস্ট অপশন। বাহ কি দারুণ বললি রে তুই, তুই ভাবলি কি করে তোকে আমরা একা ছাড়বো? পর্ণা দত্ত, এখন আমরা তিনজনই না একটা সুতোয় বাঁধা, সুতো টান। এই তো ফোনে নেটওয়ার্ক পাওয়া গেছে। এক্ষুনি একটা বর্ষাকে ফোন করি, নাহলে শুধু শুধু রুচি আর সন্দীপনকে আমার জন্য কষ্ট সহ্য করতে হবে। ঠাকুর, একবার বৌদি ভাইয়ের ফোনটা পাইয়ে দাও, বলি সবটা বৌদি ভাইকে। ফোনটা যেন লেগে যায় ঠাকুর। এই তো হ্যাঁ বর্ষা, আমি তোমাকে ফোনে ট্রাই করছিলাম, বলছি ফোনে একদম নেটওয়ার্ক ছিল না বুঝলে। এদিকে না খুব ঝড় বৃষ্টি হচ্ছে। তুমি এখন ঝড় বৃষ্টি সব বাদ দাও বৌদি ভাই, তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো তুমি এক্ষুনি চলে এসো প্লিজ। এখানে না কোনো একটা বড় ষড়যন্ত্র চলছে বৌদি ভাই। আমি তোমাকে সবটা ফোনে বলতে পারছি না, মেসেজ করছি, ঠিক আছে? মা তুমি কেন আমাকে নিয়ে ভয় পাচ্ছ? তখনও তো বললাম আমি। আর ওসব কেন সিরিয়াসলি নিচ্ছ তুমি? বাবু, যতটা সহজে তুই এই কথাটা বলছিস ততটা সহজে আমি ঝেড়ে ফেলতে পারছি না। তুই তো জানিস আমি তোকে নিয়ে কতটা চিন্তায় থাকি, জানিস না? তারপরে আমি কি করে মাতঙ্গী মায়ের কথাগুলো নিয়ে ভয় পাবো না, তুই বলতো? মহা মুশকিল তো। আচ্ছা বলো কি করতে হবে, কি করলে তুমি শান্ত হবে? কোনো পুজো টুজো করতে চাইছো কি? বলছি দেখ, আমার যন্ত্রণাটা তো কেউ বোঝেনি। তোর বাবা, তোর ঠাম্মি, এরা কেউ কোনোদিন আমার যন্ত্রণাটা বোঝার চেষ্টা করেনি, কিন্তু তুই তো বুঝিস। বল, তুই পারবি না বাবা? তুই পারবি না তোর মায়ের কথা চোখ বন্ধ করে ভরসা করতে? এসব কথা কেন বলছো মা? আচ্ছা তুমি কি চাইছো বলো তো, কি চাইছো? বাবু, আমাকে তুই আগে কথা দে, আমি তোকে যেটা বলবো তুই সেই কথাটা শুনবি। কথা দিতে হবে কিন্তু বাবু। দেখ, আমার মনের শান্তির জন্য অন্তত কথাটুকু দে। আমি না ওই মাতঙ্গী মায়ের কাছে আবার বিধান নিয়েছি, কিন্তু উনি না একই কথা বললেন বাবু। আর দেখ, এত বড় একজন সাধিকা, তিনি বারবার যেচে সাবধান করছেন, এটা তো একেবারে ফেলে দেওয়া উচিত হচ্ছে না, তাই না বল? তাই সব দিক বিবেচনা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই কথা দে, আমার সিদ্ধান্তটা তুই মেনে নিবি। বল বাবু, কথা দে।
মা তুমি তুমি কেন এত অস্থির হয়ে যাচ্ছ বলো তো? তুমি একটু শান্ত হও না, একটু শান্ত হও। দেখো এমনিতে আমার মাথার ঠিক নেই, তার উপর তোমার এই অবস্থা থেকে আমি আমি কি বলি বলো তো? বাবু, মাথার তো ঠিক নেই ওই মেয়েটার জন্য। পড় না, ও তোর কোনো রকম তোয়াক্কা না করে গিয়ে একটা অন্য ছেলের সঙ্গে বিয়ে করে নিল বাবু। হ্যাঁ, তুই কি বানের জলে ভেসে এসেছিস নাকি? যতই তোর ঠাম্মি আর তোর বাবা এটা প্রমাণ করার চেষ্টা করুন না কেন যে ওই মেয়ে ওই বিয়েটা করেনি, কিন্তু তাহলে ছবিটা কোথা থেকে এলো বল? আর তাছাড়া কেমন ভাবে তোর কথাগুলো অমান্য করে ও বাড়ি থেকে বেরিয়ে চলে গেল সেটা তোর মনে পড়ছে না? বল বাবু, আমি তোকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ও কিন্তু এই বিয়েটা করবে বলেই চলে গিয়েছিল। শোন, বিয়েটাও সেরে রাখলো, এরপরে ফিরে এসে তোর ব্যবহার ট্যাবহার খারাপ এই সমস্ত কিছু একটা বলে না ও তোকে ছেড়ে চলে যাবে, ডিভোর্স চাইবে, তারপরে ও ওই খোরপোশ হয় না, খোরপোশ দাবি করবে। বাবু, তুই আমার সহজ সরল একটা ছেলে, তুই কি করে বুঝবি বলো? ওই 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 মেয়ের বুদ্ধির সঙ্গে তুই কি করে পেরে উঠবি বাবু? পারবি না তুই। তার চেয়ে বলি কি, মায়ের শান্তিটা অন্তত বজায় থাকুক এমন একটা কাজ কর। দূর বাবা, আমাদের যে কতক্ষণ এখানে এইভাবে বসে থাকতে হবে তা কে জানে। ওইদিকেও যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ভগবান জানে এসব ঝামেলা কখন মিটবে। এইসব জায়গায় ঝড়ঝাপটা হলে না এই রকম সমস্যা হয়। আগেও একবার জঙ্গলে গিয়ে এই রকম অবস্থায় একবার আটকে পড়েছিলাম, আমি আর আমার এক শিষ্য। খুব বৃষ্টি হয়েছিল আর আমরা পদব্রজে ভ্রমণে বেরিয়েছিলাম, আর ঘুটঘুটে অন্ধকারে আমরা দুজন রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অসহ্য। কে বলেছিল ঘুটঘুটে অন্ধকার রাস্তায় হাঁটতে? বুঝলে কি না, এই রকম সময় সংযম রাখাই হলো আসল পরীক্ষা। কি আর করা যাবে। ওহ, বড্ড গরম লাগছে, একটু জল পাওয়া গেলে চোখে মুখে দিতাম। এই তো এখানে জল রাখা আছে, দিন না মুখে। এই মরেছে, এ কোন সাধিকা এসে উপস্থিত হলো? মমিতা ধরা পড়ে যাবে না তো? কি সবাই চুপ করে গেলি যে? এবার আমি এমন একটা জিনিস আনবো যেটা দিয়ে আমি এখানে সবার জারি জুড়ি একেবারে ফাঁস করে দেবো। দেখ, এই ঝাঁটার কত ক্ষমতা তোরা জানিস? এই ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে আমি আজকে সব পাপীদের বিষ উকড়ে ফেলবো। জয় বাবা মহেশ্বর, শাস্তি দাও বাবা, পাপীদের শাস্তি দাও। কি হচ্ছে? আস্তে আস্তে বাবা। বৌদি, কি কাণ্ড! পর্ণা, সবকিছুর পেছনে এই মাতঙ্গিমা রয়েছে। আমার শুধু এইটুকুই বলার।
সত্যি আমি ভাবতে পারছি না বড় বৌদি এটা। সৃজন, দেখো আমাদের সবারই মনে হয়েছিল যে এই বিয়েটা তোমার সুখের হবে না। ভাই, আমি তো তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি বল। আর তাছাড়া তুমি তো চোখে পট্টি পড়ে রয়েছো, কিছু বুঝতেই পারছো না। তাই এই ছোট কৌশলটা আমাকে অবলম্বন করতে হয়েছিল। আর তুমি তোমার বউয়ের কাণ্ড কারখানাগুলো দেখছো না? তুমি কত আটকালে ভাই, কত বারণ করলে, ও শুনলো না, এই ভদ্রলোকের সাথে বেরিয়ে চলে গেল। সত্যি তো, সন্দীপন বাবুর সঙ্গে পর্ণার যে কি সম্পর্ক সেটা তো আমরা কেউ জানি না। আর তুইও তো নিশ্চিত হতে পারছিলিস না সৃজন। আমরা সকলেই তোমার ভালোটা চেয়েছিলাম সৃজনদা, তুমিও তো ছবিটা দেখেছিলে বলো, তারপরেও আমাদের দোষারোপ করছো। আর দিদি তো তোমার ভালোর জন্যই মাতঙ্গিমা সেজেছে বলো। তুমি পর্ণা দিয়ার সাথে ঘুরে গেলে সৃজনদা। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, ওই ছবিটা দেখে আমারও মাথা ঘুরে গেছিল। সত্যি আমি জানি না তুমি আর সন্দীপন এই বিয়েটা করলে কি করে। এক মিনিট, সরি, আমাকে এই বিষয়ে ঢুকতেই হচ্ছে। কোন ছবির কথা হচ্ছে? আর আমার সাথে পর্ণার বিয়ে, আমি কিছু বুঝতে পারছি না। পর্ণা, তুই কিছু বুঝতে পারছিস? তুই বোঝা এদেরকে, বল কিছু। বর্ষা আসছে ছবি নিয়ে, তারপরে সৃজন দত্তের সামনে দাঁড়িয়ে আমি পুরো রহস্যটাকে খোলসা করব। তারপরে আমার কিছু কথা আছে। পর্ণা, তুই নিজেকে সামলা এবার, তুই কিন্তু নিজের মধ্যে নেই। তুই আবার ছবির কথাটা তুলতে গেলি কেন? ছবিটা তো নকল, আমরা তো ধরা পড়ে যাব। বৌদি ভাই, বৌদি ভাই, এই তো বৌদি ভাই, বৌদি ভাই, এই যে এই ছবিটা দেখিয়েছিল তিন্নি সকলকে স্যান্ডিটার প্রোফাইল থেকে, কিন্তু জেঠি, বাবা, ছোটকা কেউ বিশ্বাস করেনি। সকলেই জানতো কোন একটা ষড়যন্ত্র আছে। আমার কারোর কোনো সিম্প্যাথি লাগবে না বাবা, আমি কোনো নরম কথা সহ্য করতে পারবো না। প্লিজ দয়া, আপনারা আমাকে কিচ্ছু বোঝাবেন না, কিচ্ছু বোঝাবেন না। সহানুভূতি নয় পর্ণা, ক্ষমা চাইছি সৃজনের হয়ে। আমি তো ওর বাবা, ও যে অন্যায় কাজটা করতে যাচ্ছিল সেই অন্যায় কাজটার দায়ভার আমার উপর বর্তায়। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও তুমি। পর্ণা, আমার এই মুখটা দেখতে ভালো লাগে না সৃজন, খুব খারাপ লাগে। ইচ্ছে করছে ক্ষমা করে দিতে, কিন্তু ও বৌদি ভাই, কিছু বলছো না যে? ক্ষমা করে দেবে এবারের মতো? বর্ষা, কিছু কিছু অপমান এমনই হয় যা ক্ষমা করা সম্ভব হয় না। আজকে তেমনই একটা ঘটনা ঘটেছে, আর তার থেকেও বড় কথা, আমার বিশ্বাসটাই ভেঙে গেছে। আচ্ছা ঠাম্মি,
তুমি যে ছবিটার কথা বলছো, সেই ছবিটা যখন তুমি দেখলে, তুমি বিশ্বাস করেছিলে? দূর, পাগল নাকি? আমি নিজে তোকে পছন্দ করে নিয়ে এসেছি, আমি জানি না তুই কেমন মানুষ। তার থেকেও বড় কথা, এই হেমনলিনী দত্ত মানুষ চিনতে ভুল করে না। কিন্তু ছবিটা এলো কোত্থেকে সেটা তো জানতে হবে। দেখেছো ঠাম্মি, তুমি কতদিন আগেকার মানুষ, নিজের চোখের ওপর ওই ছবিটা দেখেও তুমি বিশ্বাস করোনি। তার মানে তুমি আমাকে কতটা ভরসা করো। অথচ যে মানুষটাকে ভরসা করে আমি দত্ত বাড়িতে এলাম, সে আমাকে ভরসা করলো না ঠাম্মি, সেই ছবিটাকে সত্যি বলে বিশ্বাস করলো। ছেলেরা তো ওরকমই অবুঝ হয়। না ঠাম্মি, কোনো মানুষ অবুঝ হলে কখনো এই কাণ্ড ঘটাতে পারে না। তুমি জানো কত বড় ষড়যন্ত্র করা হয়েছে? ষড়যন্ত্র? হ্যাঁ ঠাম্মি, তোমরা যে ছবিটা দেখেছো, ওই ছবিটা তিন্নি ল্যাপটপে বানিয়েছে।